শুরু করছি ১৯৮৬ সালের একটা ঘটনা দিয়ে। ১৯৮৬, 86 এর ঘটনা। ১৯৮৬ সালে আমি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম। সেই সময়ে আ যে ওই যে আর্জেন্টিনার যে বিশ্বকাপ, সেই ম্যারাডোনার উত্তাল ব্যাপার ছিল। মনে আছে যে আমার একটা খাতা ছিল। সেই খাতার পেছনে ম্যারাডোনা সেই ফুটবল নিয়ে যাচ্ছে, দৌড় দিচ্ছে, সেই ছবি মনে পড়ে আরকি। যা হোক, মূল প্রসঙ্গে আসি। তো ১৯৮৬ সালের সেই সময়ের স্মৃতি আমার এখনো মনে আছে। এখনো আমি ভুলতে পারি না এবং আমার আব্বা-আম্মাও ভুলতে পারেন না। প্রায়ই আম্মার সাথে যখন আমার বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়, তখন মাঝে মধ্যে ওই ব্যাপারটা এসে যায়। মানে কেন এসে যায়? ঘটনাটা ছিল স্কুল কেন্দ্রিক এবং স্কুলের শিক্ষকদের শাসন কেন্দ্রিক। আহ আমাদের অঙ্কের পরীক্ষা ছিল, মনে আছে। মানে পরীক্ষা বলতে মডেল টেস্টের মতো আরকি। তখন তো আর প্রাইমারি স্কুলে মডেল টেস্ট হতো না। মানে একটা পরীক্ষার মতো করছিল যে আজকে অঙ্কের একটা পরীক্ষা হবে। তো সেইখানে সম্ভবত আমরা সকলেই স্যারের মন মতো কিছু পারছিলাম না। স্যারের নাম আমার মনে নাই। সেই সময় ওনাকে পাগলা স্যার বলে ডাকতো। সকলেই পাগলা স্যার বলে ডাকতো। সেই ১৯৮৬ সালের কথা বলতেছি। টাঙ্গাইলের ঘাটাইলের পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই সময়ে যে স্যার ছিলেন, পাগলা স্যার বলে ডাকতো সকলে। আসলে ওনার নামটা আমার মনে নাই। তো সেই পাগলা স্যার হিসাবেই খ্যাতি যেহেতু ওনার, তো পাগলা স্যার করছিল কি আমাদের প্রায় ৫০ জন স্টুডেন্টকে সেই মাঠে দাঁড় করিয়ে ২২টা করে বেতের বাড়ি দিছিল। মানে ২২টা করে বেতের বাড়ি। একটা দুইটা না কিন্তু, ২২টা। আমরা তখন প্রাইমারি স্কুলে পড়ি। তো এই বাড়ি খাওয়ার পর আমরা সকলেই অসুস্থ হই। অনেকেই স্কুলের মাঠে অসুস্থ হয়ে পড়ে যায়। তারপর অনেকে বাড়িতে যাওয়ার পর অসুস্থ হয়। অনেকের জ্বর চলে আসে এবং যাদের জ্বর চলে এসেছিল তাদের মধ্যে আমি একজন। আমার গায়েও জ্বর চলে এসেছিল। ২২টা বেতের বাড়ি, কিন্তু যা তা ব্যাপার না। তো পাগলের মতো উনি পিটিয়েছিলেন আমাদের সকলকে। একটা অঙ্ক ভুল হয়েছিল এই কারণে সকলকেই। তো এই ব্যাপারটা আজকে আমার অনেকদিন পর মনে হলো একটা খবর দেখার পরে। খবরটা হচ্ছে একটা বাচ্চা মেয়ে, আ সম্ভবত তার বয়স আ ৯ বা ৮। এই বাচ্চাটা তার স্কুলে আসতে দেরি করেছে ১০ মিনিট। ১০ মিনিট পরে আসার কারণে তাকে ১০০ বার কানে ধরে ওঠবোস করানো হয়েছে। ১০০ বার কানে ধরে সে উঠেছে, বসেছে, উঠেছে, বসেছে। এর মাঝখানে সে কয়েকবার পড়ে গেছে। তারপর আবারও শুরু থেকে করেছে। করার পর তারপর মেয়েটা মারা গেছে। এই ঘটনাটা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। মানে যেখানে মুম্বাই বলি আমরা আরকি। মহারাষ্ট্রের একটা স্কুলের ঘটনা এটা, যে একটা বাচ্চা ১০০ বার কান ধরে উঠবোস করার সময় তার মানে জীবন শেষ হয়ে গেছে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এটা দেখার পর আমি তখন ভাবলাম যে ঘটনা ভারতের, কিন্তু আমাদের বাংলাদেশেও কি এটা হচ্ছে না? কয়েকদিন আগে একটা স্কুলে, গার্লস স্কুলে এক হেডমাস্টার একটা মেয়েকে ডাস্টার দিয়ে মারে, মারধর করে, মাথা ফাটিয়ে দেয় সম্ভবত। এবং আজকে খবরে দেখলাম যে আমরা তো অনেকেই লেখালেখি করেছিলাম এটা নিয়ে। সেই প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে সেই স্কুল থেকে। এটা খুবই আশার সংবাদ। খুবই ভালো সংবাদ এটা। আবার আ আমরা এই গতকাল সম্ভবত আমি 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 আমার ফেসবুকে শেয়ার করেছি যে একটা বাচ্চাকে, মাদ্রাসার একটা ভিডিও। একটা বাচ্চাকে হাতে ধরে এরকম করে ঘুরানি মারে, বাচ্চাটা পড়ে যায় এবং কি তার একদিন পরে দেখা যায় যে বাচ্চাটার হাত ভেঙে গেছে। মাদ্রাসার সেই শিক্ষার্থীর হাত ভেঙে গেছে। এরকম অমানসিক নির্যাতন, শারীরিকভাবে নির্যাতন চলে আমাদের শিক্ষাঙ্গনে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছোট, ছোট বাচ্চারা পড়াশোনা করে, সেইখানে শারীরিকভাবে নির্যাতন চলে, মানসিকভাবেও নির্যাতন চলে। মানসিকভাবে নির্যাতন যেগুলো চলে এগুলো নিয়ে আলাদা ভিডিও করতে হবে, আলাদাভাবে কথা বলতে হবে পয়েন্ট ধরে, ধরে। আপাতত এই শারীরিক যে ভাবে শাস্তি দেওয়ার যে ব্যাপারটা, এটা নিয়ে কথা বলি। দেখেন, আমরা যখন ছোট ছিলাম সেই সময় আমরা দেখতাম যে মারধরের একটা কালচার ছিল। অনেকে এটার পেছনে যুক্তি দেয় যে
ও মারধর করেছিল বলে মানে আমরা আমার খারাপ হয়নি, এখনকার ছেলে পেলে ভালো না, ইত্যাদি ইত্যাদি নানান রকমের গাল গল্প অনেকে মানে ফেনায়িত গাল গল্প শুরু করে দেয়। অথচ আমার বিশ্ববিদ্যালয় জীবনে বা আমার ক্যারিয়ারে বিভিন্ন সময় বিভিন্ন সফল মানুষের সঙ্গে দেখা হয়, তাদেরকে জিজ্ঞেস করি যে তারা কোনোদিন ক্লাসে মারধরের শিকার হয়েছে কিনা, না কোনোদিন মার খায়নি। অনেক আছে যে বাবা মার কাছেও মার খায়নি, হয়তো বাবা মা তাকিয়েছে ঠিক হয়ে গেছে। কারণ আমরা যারা দুরন্ত ছিলাম তারা বাড়িতে মার খেয়েছি, তারা স্কুলে মাদ্রাসায় মার খেয়েছি, বিশ্ববিদ্যালয়ে নানান ধরনের শাস্তি পেয়েছি। সেটা আমাদের মেধা কম ছিল অথবা আমাদের অত ক্ষুরুধার মেধা ছিল না, এই কারণে হয়তো হয়েছে। কিন্তু মার ধরে যে ব্যাপারটা, এটা কিন্তু এখন এই সময়ের বাচ্চাদের সাথে যায় না। এখনকার বাচ্চাদের অভিমান খুব বেশি, এখনকার বাচ্চারা শারীরিকভাবে দুর্বল, এখনকার বাচ্চাদেরকে এমন কোনোভাবে প্রহার করা যাবে না যে কারণে সে কোনো আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, অথবা সে পড়াশোনা থেকে তার মন উঠে যায়, কিংবা এখনকার বাচ্চারা তো মানে শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল, এদেরকে এমনভাবেই শরীরে আঘাত করা যাবে না যে কারণে তারা অসুস্থ হয়ে পড়বে। তো আপনাদের মধ্যে আমার ভিডিও যারা দেখতেছেন, নিশ্চয়ই অনেক শিক্ষক আছেন এখানে, মানে যারাই দেখেন না কেন, 200 মানুষ দেখলেও সেখানে আমি মনে করি যে 3 জন সেখানে শিক্ষক থাকেন। তো আপনি আপনার মাধ্যমে আপনার যে স্কুলে যে কলিগরা আছে তাদের মধ্যে একটা কালচার ডেভেলপ করেন, একটা কালচার তৈরি করেন যে বাচ্চাদেরকে বৈষম্যের ব্যাপারে বাচ্চাদেরকে সম্পৃক্ত করবেন না। কোনো একটা বাচ্চার অভিভাবকের সাথে আপনার ভালো সম্পর্ক, তার বাচ্চাকে আপনি বেশি নাম্বার দিচ্ছেন। কোনো একটা বাচ্চাকে আপনার খুব পছন্দ হচ্ছে, তাকে আপনি একটু নাম্বার বেশি দিচ্ছেন, প্রায়োরিটি দিচ্ছেন। আবার কোনো একটা বাচ্চা দেখতে ভালো না, ফ্যামিলি ভালো না, কিন্তু মেধাবী, কিন্তু তার মেধার মূল্যায়ন করছেন না। এরকম হচ্ছে। এটা শিক্ষকরা অস্বীকার করতে পারবেন না। আর কোচিং বাণিজ্য নিয়ে এটা নিয়েও আলাদা কথা বলবো, বা স্যারের কাছে প্রাইভেট পড়া নিয়ে, এগুলো নিয়েও আলাদা ভিডিওতে বলবো, এটা এখন বলতে চাচ্ছি না। এখন যেটা মূল বলতেছি সেটা হচ্ছে যে শারীরিক প্রহার। যদি কোনো স্টুডেন্টকে বুঝাতে হয়, তাকে যদি শাসন করতে হয়, অনেক পথ আছে, অনেক রকমের পন্থা আছে। সব ধরনের পথ অবলম্বন করেন। তার অভিভাবককে জানান, তার অভিভাবকের সাথে বসেন, তাকে সহ তার অভিভাবক সহ আপনি সহ বসেন, অথবা তার সবচেয়ে কাছের যে বন্ধু আছে তাদেরকে দিয়ে বুঝান। কিন্তু কোনোভাবেই আপনার হাত যেন কোনো বাচ্চার গায়ে না পড়ে, কিংবা আপনার এমন কোনো আদেশ যেন বাচ্চার দিকে না যায় যেটা বাচ্চার শৈশবটাকে নষ্ট করে দেবে। যেমন ধরেন, আমি ছাত্র হিসাবে একেবারে খারাপ ছিলাম না। আমি আমার জীবনে আমার সব ভালো শিক্ষক যারা, তাদের কথা আমি খুব স্মরণ করি। আমার খুব মানে ভালো লাগে আমার কয়েকজন মানে শিক্ষকের কথা, যাদের কাছ থেকে আমি শিখেছি। কিন্তু 1986 সাল, সেই টাঙ্গাইলের ঘাটাইলের পাকুটিয়া স্কুলের সেই পাগলা স্যারের, সে যে প্রাইমারি স্কুলে থাকাকালীন যে আমার বেত্রাঘাত, 22টা বেত্রাঘাতের কথা আমি ভুলতে পারি না। এবং স্যারের জন্য কোনো দোয়া আসে না আমার মন থেকে যে আল্লাহ তাকে মাফ করে দাও, টপ করে দাও, না, আমি ক্ষমা করতে পারি না। আমার কেন জানি এক ধরনের পৈশাচিক প্রতিশোধ পরায়ণতা আমার মধ্যে কাজ করে, যে এরকম একটা মানুষ, বড় মানুষ, আমি ছোট্ট মানুষ, আমাকে এভাবে পিটিয়েছিলেন, আমি তার কথা না ভুলতে পারি না। মানে এত বছর পর, 86 সাল থেকে এখন পর্যন্ত তো প্রায় 40 বছর হয়ে গেল, আমি ভুলতে পারি না। আমি ওই স্যারের প্রতি আমার কোনো শ্রদ্ধা আসে না। তো আজকে যে বাচ্চাকে আপনি শারীরিকভাবে প্রহার করবেন, একটা সময় গিয়ে সে আপনাকে শ্রদ্ধা নাও করতে পারে। এখন বলতে পারেন যে তাহলে কি বাচ্চাদেরকে শাসন করা যায় না? শাসন করবেন। এমন কোনো শাসন করবেন না যাতে সে এটা শব্দটা বলা যাচ্ছে না, ফেসবুক ভায়োলেন্স ধরবে, মানে আত্মঘাতী কোনো সিদ্ধান্ত না নেয়, তার পড়ালেখার প্রতি তার অনীহা তৈরি না হয়, কিংবা সে হিংস্র হয়ে না ওঠে, অথবা সে আহত না হয়, বা শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। এরকম কোনো আচরণ করবেন না, আপনারা বিরত থাকবেন। আপনাদের ক্লাসরুম ফুলের বাগানের মতো ভরে উঠুক, ফুলের বাগানে ফুলও থাকে, কাঁটাও থাকে, সেটা সেভাবে যত্ন করতে হয়। আপনাদের প্রতি ভালোবাসা জানাই, যারা শিক্ষা কার্যক্রমের সঙ্গে আছেন, শিক্ষা দানের সঙ্গে আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।